শান্তিপুর গ্রাম। সেখানে জমিদার চক্রবর্তীর কথাই ছিল শেষ কথা। সময় মতো খাজনা না দিলেই শুরু হতো তার অকথ্য অত্যাচার। গ্রামের সবাই তাকে দেখলেই ভয়ে দূরে সরে যেত। দুর্ভাগ্যক্রমে চাষি পরিমলের সমস্ত ধান এই বছর পোকায় নষ্ট করে দেয়। ফসল না থাকায় সে জমিদারকে খাজনা দিতে ব্যর্থ হল, আর এতেই তার ওপর নেমে এলো চূড়ান্ত নির্মমতা ও অবিচার। চাল ফুরিয়েছে, দুদিন হলো, ডালেও টান পড়েছে। বাচ্চাদের দুবেলা মুখে কি তুলে দেব? তোমার বাবা মাও না খেয়ে আছেন। জানি চম্পা, সবই জানি, কিন্তু কি করব? কি উপায় আছে আমার? এবছর ফসলের যা দশা, পোকা সব শেষ করে দিল। কি যে হবে? জমিদার তো তার খাজনার জন্য লোক পাঠাবেই। দেখি, আমি দেখছি, কিছু একটা জোগাড় করার ব্যবস্থা করছি। আরে পরিমল, তুই এখানে এভাবে বসে আছিস কেন? মাথা নিচু করে কি ভাবছিস? কি আর বলবো বন্ধু, দুঃখের কথা। তুই তো শান্তিনগরের সব খবর রাখিস। এবছর ফসলের কি অবস্থা তুই তো নিজের চোখেই দেখলি। হ্যাঁ, সত্যিই খুব খারাপ অবস্থা। আমাদের সবারই মাথায় হাত। বছর তো প্রায় শেষ, জমিদারের কর দিতে হবে। এদিকে বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। স্ত্রীকে বলে এসেছি চাল ডাল নিয়ে যাব, কি করে যে শোধ করব আর কোথা থেকে টাকা আনবো বুঝে উঠতে পারছি না। শোন পরিমল, তুই এখন মুদির দোকানে যা, ধারে যতটুকু চাল ডাল পাওয়া যায় নিয়ে বাড়ি যা। ছেলে মেয়ে বাবা মা দুদিন আর না খেয়ে থাকতে পারবে না। ঠিক বলেছিস বন্ধু, তুই ঠিক কথাই বলেছিস। আমি যাই, ওই মুদির দোকানেই আমার এখন শেষ আশা। দেখি কি হয় যায় বা। কি ব্যাপার পরিমল যে, তোমার তো দেখাই পাওয়া যায় না আজকাল। ধার দেনাগুলো শোধ করো, বছর যে পেরিয়ে গেল। বিশ্বাস করুন দাদা, এবারকার মতো ধার দিন। ছেলে মেয়েগুলো না খেয়ে আছে, কথা দিচ্ছি পরের মাসের মধ্যেই সব শোধ করে দেব। যাকগে, নাও, কিন্তু মনে রেখো এটা শেষবার। নিজের পেটের কথাটাও ভাবতে হয়। আপনার এই উপকার আমি ভুলবো না দাদা। চলি। এই পরিমল, ওরে পরিমল, বাইরে আয়। জমিদার তোর কাছে খাজনা চেয়েছেন, এখনই খাজনা দে, না হলে খবর আছে। মন্ত্রীমশাই, সে তো জানেন এই বছর ফসল ভালো হয়নি, পোকা লেগে সব নষ্ট করে দিয়েছে, তাই এবার খাজনা দিতে পারবো না। অত কিছু শুনে আমার লাভ নেই, অত অজুহাত আমি শুনবো না। খাজনা তোকে দিতেই হবে। ফসল বিক্রি করে যা পেয়েছিস তাই দে। মন্ত্রীমশাই, যা সামান্য পেয়েছিলাম তা দিয়ে তো শুধু দোকানের ধার দেনা মিটিয়েছি। আপনি তো সবই বুঝতে পারছেন। আপনি তো জানেন বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, ছোট ছেলে মেয়ে আছে, তাদের মুখে খাবার তো দিতে হবে। তুই কি করেছিস সেটা আমি জানতে চাই না। খাজনা তোকে দিতেই হবে। কি করে কি করবি সেটা তোর ব্যাপার। দোহাই মন্ত্রীমশাই, আমার দিকে একটু দয়া করুন। পরিমলের কোনো কথাই জমিদারের মন্ত্রী শুনল না। সে তাকে বন্দি করে জমিদারের কাছে নিয়ে গেল। হে ভগবান, তুমি কি দেখছো না আমাদের উপর কি সব অত্যাচার হচ্ছে? তুমি আমাদেরকে বাঁচাও। কি ব্যাপার পরিমল, তুমি নাকি খাজনা দাওনি? তুমি কি এই গ্রামের নিয়ম ভুলে গেলে নাকি ভাতে? ক্ষমা করবেন জমিদার বাবু, বাড়িতে বউ মা বাবা দুই ছেলে মেয়ে সবাই 2 দিন হলো না খেয়ে আছি। কে রে তুই? বেয়াদব! আমার দরবারে কথা বলার সাহস হয় কি করে? একজন চাষি হয়ে তুই আমার মুখের ওপর কথা বলছিস? সেনাপতি, এই পরিমলকে বন্দি করো। মন্ত্রী, তুমি এই পরিমলকে চাবুক দিয়ে মারতে থাকো, যেন এরকম দুঃসাহস কেউ না করতে পারে। বল, তুই ট্যাক্স দিবি কিনা? হায় ঈশ্বর, ওদের হাত থেকে আমাদের বাঁচান, আমরা এটা সহ্য করতে পারছি না।
আর কত অত্যাচার সহ্য করব? পরিমলকে গাছের সাথে বেঁধে দেওয়া হলো। প্রহারের শব্দে কেঁপে উঠল শান্তিনগর। জমিদারের প্রাসাদের অট্টহাসি আর মন্ত্রীর কঠোর নির্দেশের নিচে চাপা পড়ে রইল অসংখ্য কৃষকের নীরব আর্তনাদ। গ্রামের ওপর নেমে আসা এই ঘোর অন্ধকার ছিল কেবলই অত্যাচারের ছায়া। এভাবেই চলতে থাকল দিন, যেখানে কৃষকের রক্ত আর ঘাম শুষে জমিদারি শাসন শক্তিশালী হতে লাগল। শান্তি